সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ভারত। বিপরীতে যে রাতেই হামলা চালিয়েছে বেশ কয়েকজন মারা গেছে। বিপরীতে পাকিস্তানের মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে তারা নাকি ভারতের কয়েকটি ব্রিগেড সেনা ক্যাম্পের যে ব্রিগেড ক্যাম্প থাকে সেগুলো নাকি ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে জানা গেল এটা আসলে ঘটেনি, এরকম কোনো কিছুই ঘটেনি। কারণ সেনাবাহিনীর ক্যাম্পে আঘাত করা মানে আপনি একেবারে যুদ্ধে জড়িয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত চলছে, পাকিস্তানে ভারত হামলা করেছে, বেশ কয়েকজন মারা গেছে, এখন পর্যন্ত পাকিস্তান পাল্টা হামলা চালায়নি। এটাকে কি এখন পর্যন্ত কি যুদ্ধ বলা যাবে? একেবারেই না। এটা এখন পর্যন্ত সংঘাত। তবে এই সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে, নেবে কিনা সেটা পরের আলাপ, আপনারাই দেখবেন। তবে যে আলোচনাটি এখন উঠে আসছে, পাকিস্তান কি পাল্টা জবাব দেবে? এখানেই বড় প্রশ্ন। পাকিস্তান এবং ভারতের মধ্যকার সর্বশেষ মুখোমুখি যে যুদ্ধটি হয়েছে সেটি হয়েছে 1999 সালে, কার্গিল যুদ্ধ। এরপরে আসলে এদের মধ্যে মুখোমুখি আর যুদ্ধ হয়নি। একে অন্যের ভূমিতে গিয়ে হামলা চালিয়েছে, মানুষ হত্যা করেছে, কিন্তু সম্মুখ যে যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে গুলি ধরে এদিক থেকে ও মারছে, সেদিক থেকে ও মারছে, এরকম ঘটনা ঘটেনি। সেই জায়গা থেকে বলা যায় এটাও মোটামুটি যুদ্ধে রূপ নিচ্ছে না। তবে এটাও অনুমান করা যাচ্ছে গত বেশ কয়েকবারের মতো এবারও মার খেয়ে হজম করতে হবে পাকিস্তানকে। এটা অনেকগুলো কারণ রয়েছে এবং অনেকগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যারা বাংলাদেশে এসে যুদ্ধ করে টিকতে পারেনি তারা নাকি ভারতের যাদের এত যুদ্ধ সরঞ্জাম, এত যুদ্ধ অস্ত্র রয়েছে তাদের সঙ্গে নাকি টিকবে। এখানে আমি আলাপ করব যে আসলে পাকিস্তান আসলে কি করতে পারবে এবং তাদের সক্ষমতা কতটুকু, আগে তাদের কি ঘটেছে এবং এই যুদ্ধের ফলে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে। গত বেশ কয়েকটি যে যুদ্ধ কিংবা এরকম একে অন্যের উপর যে হামলা, ধরেন 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, এটাকে উরি সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়। প্রথমে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা, যাদেরকে জঙ্গিও বলা হয়, তারা ভারতে ঢুকে কয়েকজনকে হামলা করেছে, হত্যা করেছে, এক ধরনের তারা একটা হত্যাযজ্ঞ চালিয়েছে। বিপরীতে ভারত যে পাল্টা জবাব দিয়েছে সেটা খুবই ভয়াবহ ছিল। একেবারে গোপনে গিয়ে, যেটাকে মোদি উল্লেখ করেছিলেন ঘুসকে মারেঙ্গা, এরকম ঠিক গোপনে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের মানুষকে হত্যা করে চলে এসেছে। পাকিস্তান পাল্টা কোনো জবাব দিতে পারেনি। 2019 সনে আরেকটি ঘটনা ঘটেছিল। একইভাবে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা, জঙ্গি বলেন, যেটাই বলেন, উগ্রবাদীরা ভারতে ঢুকে কয়েকজনকে হত্যা করেছে। ভারত পাল্টা বিমান হামলা চালিয়েছে খাইবার পাখতুনে, সম্ভবত সেখানে বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড, এই যুদ্ধ কখনো বৈধতা দেওয়ার মতো না। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন আগের হামলাটি কিন্তু পাকিস্তানের দিক থেকে হয়েছে। কার্গিল যে যুদ্ধ, প্রথমে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বলেন, জঙ্গি বলেন, এরা কাশ্মীরের কার্গিলে ঢুকে তারা এখানে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। ভারতের যে সেনা চৌকি থাকে সেগুলোকে তারা দখলে নিয়েছে। পরবর্তীতে ভারত পাল্টা আক্রমণ চালায় পরবর্তীতে এখানে নানান কিছু একদম সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান একেবারেই ধরাশায়ী হয়ে পড়ে। তিনি এমন বাজেভাবে হেরেছে এই যুদ্ধে যে একেবারে বলার অপেক্ষা রাখে না। ভারতের কত 500-র কাছাকাছি সৈন্য মারা গেছে, বেসামরিক সৈন্য সব মিলায় 500-র কাছাকাছি মারা গেছে। পাকিস্তানের 1000-এর বেশি, কেউ কেউ বলে থাকেন 3500-4000-এরও বেশি মানুষ মারা গেছে, তবে 1000-1500 ধরে নেওয়া যায়। এই হইল ভারত পাকিস্তানের যুদ্ধের এবং সংঘাতের নিকট ইতিহাসের চিত্র। 16 সালে উরির ঘটনায় যে সার্জিক্যাল স্ট্রাইক ভারত চালিয়েছে, পাকিস্তান কোনো জবাব দিতে পারেনি, লিটারেলি কোনো জবাব দিতে পারেনি। 2019 সালে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, পাকিস্তান কোনো জবাব দিতে পারেনি। 1999 সালের যুদ্ধে পাকিস্তানের তো একেবারে ভূমিধস পরাজয় হয়েছে। ভারতের সঙ্গে একবারে টিকতেই পারেনি। টিকবে কেমনে? যারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে টিকে না, তারা ভারতের সঙ্গে এত বড় সৈন্য সামর্থ্যের, এত বড় যুদ্ধ সরঞ্জামওয়ালা দেশের সঙ্গে কিভাবে টিকবে?
এখন আপনি বলতে পারেন পারমাণবিক অস্ত্র রয়েছে, পারমাণবিক অস্ত্র দুই দেশেরই রয়েছে। আপনি একটু কম্পারিজন করলেই বুঝে যাবেন আসলে এই যুদ্ধে পাকিস্তানের কেন টেকা সম্ভব না, এবং পাল্টা জবাব দিলে মানে পাকিস্তানের জন্য যে এটা কতটা কাল হয়ে দাঁড়াবে। এমনকি পাকিস্তান দেশটাও দখল হয়ে যেতে পারে। একটা স্বাধীন দেশ দখল করা খুব সহজ বিষয় না, কিন্তু যদি খুব কঠোর হতে যায় পাকিস্তান, সেই ক্ষেত্রে আসলে নানান ঘটনা ঘটতে পারে। ভারতের মিলিটারি পাওয়ার শূন্য শূন্য, পাকিস্তানের এত শূন্য রয়েছে, তার চেয়ে 9 লাখ বেশি ভারতের। আপনি যদি এয়ারক্রাফট ধরেন, ভারতের এয়ারক্রাফট আছে 2229টি, এর মধ্যে জেট আছে মানে যুদ্ধ বিমান আছে 513টি। বিপরীতে পাকিস্তানের এয়ারক্রাফট 1399টি, প্রায় অর্ধাবধি আর কি। 328টি হচ্ছে তাদের জেট আছে, ভারতে রয়েছে 513টি, মানে অর্ধেক অর্ধেক। শুধুমাত্র পারমাণবিক অস্ত্রে পাকিস্তান সম্ভবত 5-10টায় এগিয়ে রয়েছে, কিন্তু সৈন্যে, দেশের জনগণে, কিংবা আপনার ট্যাঙ্কে বলেন, তারপরে শক্তির দিক থেকে, গোয়েন্দারদের শক্তির দিক থেকে, নানা দিক থেকে, আন্তর্জাতিক পাওয়ারের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, ইন্টারনাল পলিটিক্সের দিক থেকে, সব দিক থেকে যোজন এগিয়ে রয়েছে ভারত। আপনি যদি পশ্চিমাদের কথা বলেন, বেশিরভাগই ভারতের পক্ষে। এই অঞ্চলে ভারত কিছুটা পিছিয়ে রয়েছে, কিন্তু বিশ্বের মোড়ল যাদেরকে ধরা হয় তারা সবাই ভারতের পক্ষে। পাকিস্তান এই যুদ্ধে টিকে ওঠা একেবারেই সম্ভব না, এবং পাল্টা আক্রমণ যে চালাবে সেটাও আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না তারা চালাতে পারবে। পাকিস্তান তাদের সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে ভারতের এই হামলার সমুচিত জবাব দিতে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা আসলে এই হামলা চালাতে পারবে না, আর কোনো সমুচিত জবাবই দিতে পারবে না। পেহেলগামে যে হামলা চালিয়েছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা, তারা 26 জন হত্যা করেছে। পাকিস্তান তাদের স্টেটমেন্টে বলেছে ভারত আক্রমণ করে তাদের 26 জন মানে সমান সমান করে দিয়েছে। এখন এই সমান সমানে একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে এখানে আর কোনো হামলা চলবে না। এখন ভারত পাকিস্তানে হামলা চালিয়ে কিন্তু এক ধরনের দুঃসাহসিক ক্ষমতা দেখাচ্ছে। তারা তাদের প্রতিবেশী দেশ যাদের উপর পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের উপর তারা হামলা চালাতে পেরেছে, এবং সেই হামলা তারা চালিয়ে সেটা তারা হজম করেছে। হামলা চালানো তো বড় কথা না, যে কেউ যে কারোর উপর হামলা চালিয়ে দিতে পারে। এখন হামলা চালিয়ে আপনি সেটা হজম করাতে পেরেছেন, আপনি সেটা হজম নিজেও করেছেন, এবং সেটা সেখানে ধামাচাপা দিতে পেরেছেন, এটাই বড় কথা। এই পাকিস্তানের পাল্টা আক্রমণ যদি ভারত না খায় এবং পাকিস্তানকে নিয়ে ভারত যদি বিপদে না পড়ে, ভারত এখানে বড় শক্তি হিসাবে নতুনভাবে আবির্ভূত হবে। ভারত এখানে নতুন করে এই অঞ্চলে শক্তি দেখানো শুরু করবে। এটা একেবারেই বাস্তব, একেবারেই বড় বাস্তব কথা। পাকিস্তানের সংঘাত চলছে, আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশে ভারতের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেখান দিয়ে ধীরে ধীরে মানুষ ঢুকানো শুরু করেছে ভারত। আপনারা দেখবেন কুড়িগ্রামে রোমারি সীমান্ত দিয়ে সম্ভবত 60 জনের মতো 50 থেকে 60 জনের মতো লোককে ভারতের বিএসএফ পুশিং করেছে। এরা কাদের নাগরিক এটা ভারতীয়রাও স্পষ্টভাবে বলতে পারেনি, বাংলাদেশও আসলে চিহ্নিত করতে পারেনি। এই পুশিংয়ের একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে। আপনি যখন তারা প্রবেশ করে তাদেরকে আপনি ব্যাক করাই দিলেন, আপনার আবার যে সীমান্ত দিয়ে ঢুকতেছে তাদেরকে আবার ফেরত দিয়ে দিলেন, কিন্তু আপনি তাদেরকে সেখান থেকে ধরে বাংলাদেশে এনে ঢুকিয়ে দিচ্ছেন। এটা ঢুকিয়ে দিলে পতাকা বৈঠক, নির্দিষ্ট সীমান্ত রক্ষীদের একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকাইতে হয়। তারা সেটা করেনি, অর্থাৎ বাংলাদেশের উপরও একটা জোর খাটানোর চেষ্টা করছে ভারত। এটা তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই শুনেছেন পার্বত্য অঞ্চলে সম্ভবত রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়িতে বেশ কয়েকজন ভারতীয় এসে ঢুকেছে, তাদেরকে বিজিবি আটকও করেছে, এবং তারা বেশিরভাগই হচ্ছে আপনার থেকে আসা, গুজরাট থেকে আসা। সেটা সংখ্যাটা সম্ভবত 46 জন হবে। তারা হচ্ছে এই রাঙ্গামাটি কিংবা হচ্ছে খাগড়াছড়িতে এসে ঢুকেছে, তাদেরকে আটক করেছে বিজিবি। তার মানে ভারত থেকে লোক ঢোকা শুরু হয়ে গেছে, এক ধরনের পুশিং করে বিএসএফ বাংলাদেশে মানুষ ঢুকিয়ে দিচ্ছে। এটা তো বলে একটা কথা, একটা আশঙ্কার কথা, বাংলাদেশের উপর জোর খাটাচ্ছে। পাকিস্তানে যে হামলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন এস জয়শঙ্কর, তিনি একটি বার্তা দিয়েছেন।
এক লাইনে একটা বার্তা দিয়েছেন, সেই বার্তাটি কি একটু শুনবেন? বিশ্বকে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে। পাকিস্তানে যে হামলাটা তারা চালাচ্ছে, পাকিস্তানে পেহেলগামে হামলার যে প্রতিক্রিয়া হিসাবে তারা হচ্ছে বেশ কয়েকজনকে হত্যা করেছে, বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে, তারা জঙ্গি নিশানা বলছে। এটাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিশ্বকে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে। এটাকে তারা দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব সেটা উল্লেখ করেনি, তাদের মধ্যে যে ঐতিহাসিক দ্বন্দ্ব সেটা উল্লেখ করেনি, তারা বলছে সন্ত্রাসবাদ। এখন যদি তারা সন্ত্রাসবাদ উল্লেখ করে আমাদের দিকে তাকায়, সেটা কি হবে? আমি আশঙ্কার কথা বলছি, আমি বলছি না যে এরকম কোনো কিছু ঘটেই যাবে। কারণ আপনি যখন পাকিস্তানে হামলা চালিয়ে এক ধরনের শক্তি সঞ্চার করলেন, এক ধরনের সাহস আপনার হয়ে গেল একজনকে মারার মধ্য দিয়ে, তখন কিন্তু আপনি যে কোনো দিকে তাকাতেই বেরি সাহস পেয়ে যাবেন। সেই কথা বলছি। তারা যদি বলে যে বাংলাদেশে সন্ত্রাসী রয়েছে, তাহলে কি ঘটবে? এগুলো কিন্তু আশঙ্কার জায়গাটি থাকছে। এইটা যদি ভারত পাকিস্তানের যদি এই সংঘাত যদি যুদ্ধে রূপান্তরিত হয় এবং সম্মুখে যদি একে অপরের বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধে লিপ্ত হয়, আদৌ এটা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে। যদি হয়ে যায়, একটা সময় এসে বাংলাদেশকে যে কোনো একটি পক্ষ নিতে হইতে পারে, সেটা আঞ্চলিকভাবে হোক, জাতিসংঘে যদি ভোটাভুটি হয় সেভাবেই হোক, যেভাবেই হোক, পক্ষ নিতে হইতে পারে। তখন বাংলাদেশ কার পক্ষ নিবে, সেই ক্ষেত্রে একটি আশঙ্কা তৈরি হতে পারে। তখন বাংলাদেশ কোন দিকে যাবে? এই যুদ্ধকে ঘিরে বাংলাদেশের খুব বেশি অসুবিধার কিছু নাই। যে সীমান্তে যুদ্ধ হচ্ছে সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, আশঙ্কা তেমন কিছু নাই। তবে আপনি যে অঞ্চলে বসবাস করছেন, সেই অঞ্চলে যদি কোনো দেশে দুটি অঞ্চলের মধ্যে, দুটি রাজ্যের মধ্যে যুদ্ধ লেগে থাকে, তখন ওই অঞ্চলের জন্য এটা কখনো সুখ বার্তা দেয় না। এটা তো কোনো একটা কথা। আর যুদ্ধ যেখানেই হোক সেটা কখনোই কাম্য না। রাশিয়ায় হোক, আমেরিকায় হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, মিয়ানমারে হোক, যেখানেই হোক, এই যুদ্ধ কখনোই কাম্য না। এই যুদ্ধ মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু। সেই জায়গা থেকে এখন আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য জটিল না হইলেও ধীরে ধীরে যদি এই যুদ্ধ অবস্থা যদি দীর্ঘদিন চলে, যদি যুদ্ধ অবস্থা তৈরি হয়, ভারত পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যদি মুখোমুখি লড়াই শুরু করে, তাহলে এটা বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। এবং ভারতের এই যে সাহস অর্জন করার যে মধ্য দিয়ে তারা যে কোনো দিকে তাকাতে পারে, সেটা বাংলাদেশের জন্য একটা ভয়ের কারণ হইতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।